গভীর রাতে ফ্লোরে শুয়ে আছি, প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মনে হলো কেউ আমার হাত স্পর্শ করলো। হঠাৎ ঘুমের মাঝে হাত স্পর্শ করাতে কেঁপে উঠলাম আমি। চিৎকার দিতে যাব এমন টাইমে আমার মুখে হাত দিয়ে চেপে ধরলেন বিহান ভাই। আমার মুখে হাত দেওয়া অবস্থায় আমার হাত ধরে মধ্যরাতে ডেকে তুলে নিয়ে এলেন। আমি বুঝলাম না উনি ঠিক কী করতে চাইছেন। চারদিকে মানুষজন, তাই সাউন্ডও করলাম না, কেননা সাউন্ড করলে সবাই জেগে যাবে, ব্যাপারটা অন্য মিনিং খুঁজবে, কলঙ্ক লেগে যাবে বিহান ভাইয়ের চরিত্রে। আর আমি জানি বিহান ভাই এমন টাইপের ছেলে না। আর যাই করুক, মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকান না উনি। দোতলা থেকে নিচে নামার পর বললাম, কি ব্যাপার, মধ্যরাতে আমাকে এখানে কিডন্যাপারদের মতো তুলে এনেছেন কেন? বিহান ভাই কানে কানে বললেন, তোকে নদীতে ফেলে দিব বলে। আপনার দ্বারা সবই সম্ভব। তাই তা তোকে মেরে আমার লাভ কি শুনি? সেটা আপনি জানেন, এখন তো রিলেশনও করেন, সো আমাকে মারতে আরও ইজি হবে আপনার। বউ থাকলে তো আর বোন লাগে না। আহ, বোনকে? আর কার বোন? আপনার ফুপাতো বোন। স্টুপিড একটা, তোকে আমি কোনো কালেই বোন ভাবিনি। আমার ফুপির কোনো মেয়ে থাকলে যে তাকে বোনই ভাবতে হবে তারও তো কোনো কারণ নেই, বউও তো ভাবা যায়। আপনি আমার সাথে মধ্যরাতে মজা করতে এসেছেন, তাই না? হুম, তোর রাগের কারণ জানতে এসছি। এই সামান্য জিনিস জানার জন্য মধ্যরাতে আমাকে ডেকে তুলেন? তোর সমস্যা কি জানিস? কোনটা সিরিয়াস আর কোনটা ফালতু সেটাই বুঝিস না। তোর রাগ হয়েছে, এটা আমার কাছে মারাত্মক সিরিয়াস ব্যাপার। তোর আমার উপর রাগ হয়েছে যার কারণ আমি জানি না। এই কারণ না জানলে আজন্ম আমাকে না ঘুমিয়েই থাকতে হবে। আমার ঘুম হরণ করে আরামে ঘুমাবি, সেটা তো হতে পারে না দিয়া। দেখুন, কেউ এসে দেখে নেবে, উল্টাপাল্টা ভাববে। হু কেয়ার্স? সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। উল্টো ভাবলেও আমারই লাভ। আমার তাহলে নতুন করে আর কাউকে ভাবাতে হবে না। আপনার কথার কোনো মানে আমি কোনো দিন বুঝিনি, আর বুঝতেও চাই না। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঘুমাবি, তার আগে একটা কাজ আছে। কি কাজ? আমার এখন এই জ্যোৎস্না স্নাত রাত ব্রিজের উপর দিয়ে উপভোগ করতে মন চাইছে, বাট আমার ভয় করছে একা যেতে। আমাকে এগিয়ে দিয়ে চলে আসবি, আর যদি না যাস এখানে দাঁড়িয়ে থাকা লাগবে সারা রাত। ব্রিজ মামাদের বাসা থেকে 2 মিনিটের রাস্তাও হবে না। এখানে সারা রাত দাঁড়িয়ে থাকার চেয়ে ওনাকে এগিয়ে দিয়ে চলে আসাটাই উত্তম কাজ হবে। বিহান ভাইকে ব্রিজের সামনে এগিয়ে দিয়ে আমি বাসার দিকে রওনা হলাম। বিহান ভাই পেছন থেকে বলে উঠলেন, জানিস সামনে যে বকুল গাছটা আছে না, আমার ফ্রেন্ড রেহানের বোন গলায় দড়ি দিয়ে মারা গেছিল। তারপর থেকে রোজ রাতে পা ঝুলিয়ে বসে থাকে, ভয়ানক সাউন্ড হয়। অনেক মানুষের গলা কেটে ফেলে রেখে গিয়েছে। সাবধানে যাস দিয়া। গাছের দিকে তাকিয়ে দেখি সাদা একটা কিছু বসে আছে। দেখে এক দৌড়ে গিয়ে বিহান ভাইকে জড়িয়ে ধরলাম। ছোটবেলা থেকে ভূত প্রেতে ভয় আমার প্রচণ্ড। বিহান ভাই বলেন, দিয়া, ওখানে কি সেই আত্মাটা এখনও আছে? বিহান ভাই আছে। ঠিক আছে, আমাকে জড়িয়ে ধরে থাক, আত্মাটা চলে গেলে তোকে জানাবো। এমনিতেই ভূতে প্রচণ্ড ভয় আমার। এই মুহূর্তে বিহান ভাই ছাড়া উপায় নেই বাঁচার। কিছুক্ষণ পরে বিহান ভাই আমাকে বলেন, আত্মা চলে গেছে, দিয়ে আজ আর আসবে না, চোখ খোল। ভয়ে ভয়ে চোখ খুলল দিয়া। নদীর পানিতে স্পষ্ট ফুটে থাকা চাঁদটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। দুজনেই দাঁড়িয়ে আছে ব্রিজের রেলিং ধরে পানির দিক। জ্যোৎস্না স্নাত রাত বুঝি এতটাই সুন্দর হয়। চাঁদের চারপাশ জুড়ে গোলাকার আকৃতির আলোর আভা ছড়িয়ে আছে। মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ ভেসে আসছে। কি অপরূপ লাগছে সেই চাঁদ। তোর রাগ হয়েছিল কি নিয়ে দিয়া? আপনাকে কেন বলবো? আপনার বউকে গিয়ে প্রশ্ন করুন তার কিছু নিয়ে রাগ হলো কিনা। আমি ঠিক জায়গায় প্রশ্ন করছি, তুই উত্তর দে। আমি আপনাকে কোনো উত্তর দিতে পারবো না। আপনার শ্বশুরের খাইও না, পড়িও না, তাই আপনি আপনার বউ বা আপনার শ্বশুরের কোনো প্রবলেম থাকবে। শ্বশুরের মেয়েটা দিন দিন ভীষণ জেদি হয়ে যাচ্ছে। তার এই বদমেজাজি জামাইয়ের থেকেও বেশি জেদি হয়ে যাচ্ছে। তার এই রাগী মেয়েকে তার জামাই সামলাবে কিভাবে শুনি? তাহলে যান না, তোহা আপু আপনার জীবন সঙ্গিনী, তার কাছে গিয়ে প্রশ্ন করুন। তোহা আমার কি? এই ভূত তোর মাথায় কিভাবে ঢুকলো? কিভাবে ঢুকবে? যা সত্য তাই। অস্বীকার করছেন কেন জিজু? কি আমি তো জিজু? দিয়া রে, তোকে যা মন চাই মাঝে মাঝে বলতে পারি না, পুচকি বলে। আপনি যে তোহাপুর পোস্টে লাভ রিয়েক্ট দেন, তাতেই তো বোঝা যায় আপনাদের মাঝে কি চলে।
তোর রাগের কারণ কি এটাই? হ্যাঁ। তার মানে তুই জেলাস, তাই তো? কিরে দিয়া, তুই আবার আমার প্রেমে পড়িসনি তো? মোটেও না, আপনি আমার পোস্টে হাহা রিয়েক্ট আর তোহা আপুর পোস্টে লাভ রিয়েক্ট দিয়েছেন, তাই রাগে ব্লক দিয়েছি। আচ্ছা, মহারানীর তাহলে এই কাহিনী? ফোনটা বের করে মেসেঞ্জারে প্রবেশ করে দেখলাম তোহা আপু মেসেজ করেছিল। প্লিজ বিহান ভাই, আমার পোস্টে লাভ রিয়াক্ট দিন। আমি শাওয়ারে ছিলাম, ফোন ছিল রুমমেটের হাতে। ও মেসেজ দেখে রিয়াক্ট দিয়েছে, কারণ ও আমাকে বলেছিল যে একটা মেয়ে খুব কান্নাকাটি করছিল, তাই তার পোস্ট একটা লাভ রিয়াক্ট দিয়েছি। ব্যস্ততার জন্য রিয়াক্ট তুলতে ভুলে গিয়েছি। তার মানে আপনি সিঙ্গেল? ইয়াহু বলেই লাফিয়ে উঠলাম। বিহান ভাই দিয়ার দিকে তাকিয়ে বললেন, এত এক্সাইটেড হওয়ার কিছুই নেই, আমি সিঙ্গেল সেটা বলিনি। আমার হবু বউয়ের জন্মের পর থেকে আমি সিঙ্গেল, জীবনের থেকে অবসর নিয়েছি। মানে তুই শিওর থাক আমি সিঙ্গেল না। তার মানে বিহান ভাই? তার মানে বোঝার বয়স যে তোর হয়নি সেটা দেখেই বোঝা যায়। এদিকে আয় তো। বলেই আমার হাত টেনে ধরে ব্রিজের উপর বসালেন। ইউটিউবে মেহেদি ডিজাইন প্লে করে দিলেন। আমার হাত কেটে যাওয়াতে উনি নিজেই আমার হাতে মেহেদি পরিয়ে দিতে লাগলেন। চাঁদের আলোতে বিহান ভাইকে আরো বেশি সুন্দর লাগছে। ক্রাশের হাত থেকে মেহেদি পড়ছি, ভাবতেই খুশিতে কেমন যেন লাগছে। বিহান ভাই মেহেদি দিতে দিতে হাতের মাঝে লিখে দিলেন, আই লাভ ইউ রাক্ষস ভাই। বিহান ভাই কিন্তু অনেক সুন্দর মেহেদি ডিজাইন তুলেছে। তার মাঝে এটা কি লিখে দিল? লেখাটা দেখেই ভীষণ লজ্জা পেয়ে গেলাম। তার মানে বিহান ভাই আমার ফোনের সব সিক্রেট দেখে নিয়েছে। ওনার পিকচার যে এডিট করে আই লাভ ইউ রাক্ষস ভাই লিখে দিয়েছিলাম, সেটা উনি দেখে ফেলেছেন। বিহান ভাই আমার ফোনটা দেখিয়ে বললেন, আজ এই ফোনই আমার রাগ কমিয়ে দিয়েছে, কারণটা বুঝে নিস। ওনার কথায় ভীষণ লজ্জা পেয়ে গেল দিয়া। ব্রিজের নিচেই দানাপানির রেস্টুরেন্টে খাবার অর্ডার দিলেন বিহান ভাই। হাতে মেহেদি লাগানোতে বিহান নিজেই দিয়াকে খাইয়ে দিলেন। ব্রিজ থেকে ফেরার সময় দেখলাম গাছের আড়ালে কিছু একটা নড়াচড়া করছে। সে আত্মা ভেবে বিহান ভাইয়ের হাত শক্ত করে ধরলাম আমি। বিহান ভাই আমাকে বললেন, ওয়েট কর, নিশ্চয়ই শুভ, তিয়াস বা বিভোর কারোর সাথে লাইন মারছো। ওই আত্মাও হতে পারে। বিহান ভাই দিয়াকে বললেন, তুই গিয়ে ঘুমিয়ে পর, বাকিটা দেখতেছি। তারপর কি হলো জানি না, সকালে ঘুম থেকে উঠে দেখি হাতে গাঢ় টুকটুকে লাল রঙের মেহেদিটার, বাট জামা ওড়নার ভেতরে জাইভা কালার হয়ে গিয়েছে। মেহেদির রং কখন লেগে গিয়েছে বুঝতেই পারলাম না। হাতের দিকে চোখ যেতেই চোখ পড়লো আই লাভ ইউ রাক্ষস ভাই লেখাটার উপর। কি ফাজিল এই ছেলে, আমার ফোন থেকে সব দেখে নিয়ে আবার সেটা হাতেই লিখে দিয়েছে। এক্ষুনি ঘুম থেকে উঠতে হবে। ওঠার সময় দেখি রিয়া আর মেহু আপু আমার গায়ের ওপর দুজনই দু পা তুলে ঘুমিয়ে আছে। মানে আমাকে তাদের কোলবালিশ বানিয়েছে। বাহ, আমাকে ভর দিয়ে কি আরামে ঘুমোচ্ছে তারা। মারাত্মক জোরে চিৎকার দিতেই ঘুম ভেঙে গেল তাদের। দুজনেই লাফিয়ে উঠে গেল। রিয়া আর মিহু আমাকে বলছে, এই দিয়া, ভয় পেয়েছিস নাকি? আমি বললাম দুজনে বিয়ে করলেই হয়, আমার মতো পিচ্ছির উপর এত অত্যাচার কেন শুনি। মেহু আপু বলল, সিদ্ধান্ত নিয়েছি যে বাড়িতে আত্মীয়ের জন্য এক্সট্রা কোলবালিশ নেই সে বাড়িতে আমি আর যাবো না। রিয়া হেসে দিয়ে বলল, শুভদা আছে তো তোমার বিশেষ কোলবালিশ? মেহু আপু বলল, তোরা শুভ ভাইয়ের নামে বাজে কথা বলে একটা প্রেমও হতে দিচ্ছিস না আমার, দূর। এরই মাঝে বাবার আওয়াজ শোনা গেল। বাবার সাদা পাঞ্জাবিটা হারিয়ে গিয়েছে। বাবা রাতে খুলে রেখে ঘুমিয়েছিলেন, কিন্তু সেটা এখন আর পাওয়া যাচ্ছে না। বাবার পাঞ্জাবিটা গেল কোথায়? বাবা ঘুম থেকে উঠে পাঞ্জাবি পাঞ্জাবি করছে। মা মামি সবাই খুঁজছে, অথচ কোথাও পাওয়া যাচ্ছে না সেই পাঞ্জাবি। বাবার পাঞ্জাবি খোঁজার জন্য রুমময় মানুষের কোলাহলে ঘুম ভেঙে গেল বিহান ভাইয়ার। কাল রাতে বাবা, বিহান ভাই, বিভোর ভাই, আলিপ, শুভ ভাইয়া সবাই একঘাটি ঘুমিয়েছিল। প্রচুর আত্মীয় হওয়াতে যে যেখানেই জায়গা পেয়েছে ঘুমিয়েছে। আমিও খুঁজে চলেছি, কিন্তু কোথাও সেই পাঞ্জাবি নেই। বিহান ভাই ভীষণ বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠলেন। ওনার এই একটা জিনিস খুব অপছন্দের, সেটা হলো খুব ভোরে কেউ ওনার ঘুমের ডিস্টার্ব করলে বিহান ভাইয়ের চোখে মুখে বিরক্ত দেখা যাচ্ছে। বিহান ভাই টাওয়াল গলায় দিয়ে ব্রাশ করে পেস্ট নিয়ে ব্রাশ করতে করতে বেলকনিতে প্রবেশ করলেন। আমি বিহান ভাইয়ের কাছে গিয়ে বললাম, আপনি কি বাবার পাঞ্জাবিটা দেখেছেন? বিহান ভাই গালের পেস্টের ফেনা নিচে ফেলে দিয়ে বললেন,
আচ্ছা, সাত সকালে এই কিপটার ছেলে ছেলে কিপটা এত চিল্লাচ্ছে কেন বলতো? দেখুন, একদম সাত সকালে বাজে কথা বলবেন না। আমার দাদু আর বাবা মোটেও কিপটা নয়। কিপটা না হলেও হার কিপটা, তাতে সন্দেহ নেই। হার কিপটার কি করলো? হার কিপটা না হলে কেউ সামান্য একটা পাঞ্জাবির জন্য এইভাবে চিল্লায়? এই পুরা শহর শব্দ দূষণ করে দিয়েছে। উফ, আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। এক গাদা মহিলাকে লাগিয়ে দিয়েছে পাঞ্জাবি খুঁজতে, আর তারা রুমময় চেয়া চেয়া ফ্যা ফ্যা করছে। জাস্ট বিরক্তিকর। শুনুন, ওটা বাবার নতুন পাঞ্জাবি। তাছাড়া ছিল তো রুমেই, যাবেটা কোথায়? আই ডোন্ট নো। শান্তিতে ব্রাশ করতে দে তো। আচ্ছা বিহান ভাই, আবার চোর টোর আসেনি তো? টোরটা কি? এর মিনিংটা কি? চ্যা চ্যা ফ্যা ফ্যার পরিপূরক। জাস্ট অশিক্ষিত মহিলা তুই। এইগুলো তোর থেকে শেখা। তোকে এই ভাষায় না বলে বুঝবি না, তাই এই ভাষাতেই বলা। একজন কলেজ স্টুডেন্টকে অশিক্ষিত বলছেন আপনি? লাইক সিরিয়াসলি? তোর এই শিক্ষা যেন সবার মাঝে ছড়িয়ে দিস না, তাহলে খুলনা বিভাগটা বাংলা ভাষার অপমানে ভরে যাবে। তোর ওই যে কিছু ভাষা আছে, পরাটরা, রিয়া ফিয়া, কাকু টাকু, মামা ফামা, ব্রাশ ফ্রাশ, আরও অনেক কিছুই আছে। দেখুন, এগুলো খাঁটি বাংলা ভাষা। আমি যে বাঙালি সেটা বোঝা যায়। তোর বাপ এখনও চিল্লাচ্ছে। যা গিয়ে দেখ। পাঞ্জাবি ব্রিজের সামনের বকুল গাছে আছে। পাঞ্জাবিটা এনে দিয়ে ক্ষমা দে। ওখানে কিভাবে গেল? মেবি ভূতে নিয়েছে। এই কাজ আপনি করেছেন তাই না? দেখুন, আমি কিন্তু বাবাকে বলে দিব। সকালে ব্রাশ করেছিস? না, করব। থাক, করা লাগবে না। বলি হাত দিয়ে মুখ চেপে ধরলেন আর ওনার মুখের ব্রাশ দিয়ে এমনভাবে আমার দাঁত ঘষে দিলেন যেন বাথরুমের ব্রাশ দিয়ে ঘষছেন। এই ব্যাপারে কাউকে কিছু বলে ঠিকই টয়লেট ব্রাশ দিয়ে দাঁত ঘষে দিব। বলেই বেরিয়ে গেলেন। ইয়া থু, বমি নিট। মনে যাচ্ছে ওনার গালে মুখে বমি করে দিই আমি। দুপুর 1টায় বরযাত্রী চলে এসেছে। বরযাত্রীতে রং বেরঙের মেয়ে এসেছে। বাসার ছেলেগুলোর নজর ওই ডানাকাটা পরীদের দিকে। বিভোর ভাই মারাত্মক ভাব নিচ্ছেন মেয়েদের দেখে, সাথে শুভ ভাইও আছে। তাছাড়া অন্যান্য কাজিনরা তো আছেই, শুধুমাত্র বিহান ভাইয়েরই কোনো খেয়াল নেই কোথাও কোনো মেয়ে আছে কিনা। এই ভাবের ছড়াছড়ি চলছে। গত রাতে বলা বলি হয়েছে বিভোর ভাই একটা মেয়ে পটিয়েই ছাড়বে। এদিকে শুভ ভাইয়া বলে, তুই একটা পটালে আমি 2টা পটাবো। এদিকে তিয়াস ভাইয়া বলে, ওকে, আমি সবগুলাই পাঠাবো। আর বিহান ভাই বলেন, ছ্যাঁচড়া হলে যা হয় আর কি। নীল শাড়ি পরা এক আপুকে পটাচ্ছেন বিভোর ভাই আর তিয়াস ভাই। তিয়াস ভাই মারাত্মক কণ্ঠে গানের সুরে তুলছেন। নীল নীল নীলঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালের ওই টিপ যেন জোনাকির ভিড়, আমি প্রেমে পড়েছি তুমি করুণা মানা। মেয়েটি একটা 5 বছরের বেবি। তিয়াস ভাইয়ার কোলে তুলে দিয়ে বললেন, এই নাও বাবু, তোমার নতুন আব্বু, যাও পাপা বলে ডাক দাও। ছেলেটি তিয়াস ভাইয়াকে পাপা বলে ডাকা শুরু করলো। কি সাংঘাতিক বাচ্চা, ভাবা যায়। বিহান ভাই বলে উঠলেন, তোর কপালে কি সারা জীবন অন্যের ওয়াইফই জোটে? এদিক দিয়েও লাভ তোর, ওদিক দিয়েও দেখলেও লাভ তোর। বোনাস পেয়ে গেলি। কি একটা অবস্থা। বিহান ভাই এই মারাত্মক অপমানটা না করলেও পারতেন। অলরেডি অনেক ওয়ার্নিংয়ে আছি বিহান ভাইয়ের, যার জন্য ছেলেদের থেকে কয়েক মাইল দূরত্ব বজিয়ে রাখলাম। বিভা আপুর বিয়েটা মিটে গিয়েছে। আমার মাথায় এখন পায়চারি করছে। কাল রাতে সাদা কিছু একটা দেখে ভূত ভেবে ভয় পেলাম, সেটা তাহলে বিহান ভাইয়ের কাজেই ছিল। উনি বাবার পাঞ্জাবি নিয়ে গাছে ঝুলিয়ে রেখে এসছেন। কি সাংঘাতিক ছেলে, ভাবা যায়। বিয়ে মিটে যাওয়ার পরে আমরা জমিদার বাড়ি ঘুরতে গেলাম। জমিদারদের পুকুর পাড়ে বসে আছি আমরা। বিহান ভাই বলে উঠলেন, নবাগত নায়িকা নিশ্চয়ই বড় পর্দায় চান্স পাবে। খুব শীঘ্রই সাথে নায়কও আছে। ওনার কথায় ভ্রু কুচকে তাকিয়ে দিয়া বলল, কে নায়ক আর কে নায়িকা? বিহান ভাই তোহা আপুর দিকে তাকিয়ে বলেন, আমাদের তোহা টিকটক সেলিব্রিটি। ফেসবুক ময় তার টিকটক ভিডিও আছে, সাথে আমাদের বিভোর। এনিওয়ে, বিভোর কাল সারা রাত নাক ডাকার জন্য আমি ঘুমোতে পারিনি। তোহা ঘুমাবে কিভাবে? বিভোর ভাই বলে উঠলেন, আমি কেন ঘুমাবো? বউ হবে তোমার, ঘুমাবো আমি। আমার বউ তোর বোনই হবে। এগুলো বলে লাভ নেই। তোহার সাথে আমার কেমনে কি? বিভোর ভাই ফেসবুক আর গুগলে সার্চে দিলেন বিহান কফ। সাথে সাথে চলে এসেছে তোহা আপুর নাম। বিহান ভাই বলেন, গুগল ভুল করেছে, সাথে জোগাড়ও। তা কোন ওয়েবসাইটে
আগে এটা পোস্ট করে নিয়েছিলি বিভোর, আর এডিট ভালোই শিখছিস, রিয়েলি মারাত্মক। একটা মানুষ কোন লেভেলের ফাজিল হলে আর খারাপ হলে তার মেয়েকে ভয় দেখানোর জন্য তার বাবার পাঞ্জাবি মধ্যরাতে নিয়ে বকুল গাছে গিয়ে আটকাতে পারে। আমার বাবার পাঞ্জাবির দিকে নজর গেল ওনার। মনে চাইছে মারাত্মক আকারের একটা প্রতিশোধ নিয়ে নিই, কিন্তু কিভাবে নিব সেটাই তো বুঝতে পারছি না। জমিদারদের পুকুর পাড়ে বসে নিজে নিজে প্ল্যান করেই যাচ্ছি, আর ভেবেই যাচ্ছি, একভাবে থুথু ফেলে যাচ্ছি। সবাই আমার এই ননস্টপ থুথু ফেলার কারণ জানতে চাইছে, কিন্তু আমি চুপ হয়ে আছি। থুথু ফেলতে ফেলতে গলা শুকিয়ে গিয়েছে আবার। কারো কথার কোনো উত্তর না দেয়াতে বিহান ভাই বলে উঠলেন, দিয়া, কত টাকা কন্ট্রাক্ট নিয়েছিস? ওনার কথা শুনে দিয়ার মন সন্দিহান হয়ে উঠল। নিশ্চয়ই ওনার উদ্ভব চিন্তাভাবনা থেকে জঘন্য কোনো আইডিয়া বের করেছেন, কিন্তু সেটা কি? দিয়া সন্দিহান দৃষ্টি নিয়ে তাকাতেই উনি বললেন, এই যে জমিদারদের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে, এটা নিয়ে দিয়া বড়ই চিন্তিত। ও নিশ্চয়ই জমিদারদের পূর্বপুরুষদের সাথে কথা বলে কন্ট্রাক্ট করেছে। ও এই পুকুরটা পানিতে ভরিয়ে তুলবে, বিনিময়ে দিয়া একটা অ্যামাউন্টে টাকা পাবে। দিয়া নিশ্চয়ই বলেছে ওর মুখে আজ অমৃত পড়েছে। সেই অমৃতের থুতু পুকুরে ফেললে পুকুরে অমৃতের পানি ভরে যাবে। তা দিয়া কত টাকার কন্ট্রাক্ট? আমার দিনকাল খুব অভাবে যাচ্ছে। কিছু টাকা ধার দিস প্লিজ। কথা দিচ্ছি টাকা মেরে দিব না, আই প্রমিস আবার ফেরত দিব। মানুষ এত অসহ্য কথা কিভাবে বলতে পারে? ওনার দিকে রাগান্বিত চোখ নিয়ে তাকিয়ে রইল দিয়া। এভাবে তাকিয়ে আছিস কেন? খবরদার এবার যেন আমার মুখে ফেলিস না, তাহলে অমৃত আবার খাইয়ে দিব। সকালের কথা মনে আছে তো? কেন থুথু ফেলছি জানেন না, তাই না? আমি তো জানি, বাট এরা তো জানে না। তুই বলিসনি এদের এখনো? ওকে, আই হেল্প ইউ নিব্বি। বিভোর ভাই, তিয়াস ভাই, তোহা আপু, মেহু আপু, রিয়া সবার আগ্রহ বেড়ে গেল কি এমন হয়েছিল এটা জানার জন্য। আমি বিহান ভাইয়ের দিকে ভীষণ রাগান্বিত মুড নিয়ে তাকালাম, কারণ এটা আমার মান সম্মানের ব্যাপার। বিহান ভাই যদি এটা বলে দেন, এরা আমাকে খ্যাপাতেই থাকবে। বিহান ভাই সবাইকে থামিয়ে দিয়ে একটা চিঠি পড়তে থাকেন। প্রিয়, কখনো চিঠি লেখা হয়নি। তোমাকে দেখে 2 লাইন লিখতে ইচ্ছে হলো। কি লিখবো সেটা জানি না, তবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি। আই লাভ ইউ দিয়া। তোমার বিহান ভাইয়ার কাছে চিঠিটা দিয়ে গেলাম, ওনাকে উত্তরটা দিয়ে দিও। আমার টিকটক অ্যাকাউন্টটা চেক দিও। সবার অ্যাটেনশন এখন চিঠির দিকে। বিহান ভাই চিঠিটা পড়ে দিয়ার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নে, একজন টিকটক সেলিব্রিটি তোকে চিঠি দিয়েছে। দিয়া, একটা অটোগ্রাফ প্লিজ। একজন স্টারের হবু বউ বলে কথা। বিয়ের বাড়ি থেকে এক চুল কটা খাবিস। আর এই চিঠি দিয়ে গিয়েছে। মেহু আপু বলে উঠল, বিহান ভাই, আপনার বোনের চিঠি আপনার কাছে দিয়েছি, আপনি এ নিয়ে কিছু বলবেন না? আমরা হলে তো এত সময় মারমারিতে পড়তো না। তোমার আমার বোন, তাই অবশ্যই তোমাদের ব্যাপারে কথা বললাম। কিন্তু দিয়া, এদিক ওদিক কোনো দিকেই আমার বোন হওয়ার যোগ্য না। এখনও সে যোগ্যতা সে অর্জন করতে পারেনি। রাগে শরীর আরো রিডি করে উঠল। মনে মনে বললাম, বোন হব কিভাবে? মনে মনে আমাকে নিয়ে অন্য কিছু ভাবে। রাগ কন্ট্রোল করে একটা স্বভাবসুলভ হাসি দিয়ে বললাম, বিহান ভাই কেন আপনার বোন হওয়ার যোগ্য না সেটা ক্লিয়ার করে বলুন। না পারলাম আপনার বোন হতে, না পারলাম অন্য কিছু হতে। পারবি না তো, কারণ তোর শরীরে রাজাকারদের রক্ত বইছে। দেখা গেল কবে আমার গলা কেটে দিলি। আম্মুর একমাত্র সুন্দর স্মার্ট ছেলেটা অকালে প্রাণ হারালো। এরই মাঝে তোহা আপু বলে উঠল, বিহান ভাই এক ভ্রু খানিকটা উঁচু করে বললেন, কি শখ? বই না, তোর শখ শুনে আমার আয়ু কমে গিয়েছে। টিকটকারদের সব ব্লক লিস্টে পাঠিয়েছি, বাকি আছিস তুই। কবে দেখবি টিকটক স্টারদের সাথে ব্লক লিস্টে সংসার করছিস? আমার কাছে একদমই ফালতু লাগে বইন। টিকটক হোক আর যেটাই হোক, ভালো কিছু করতে পারিস তো। তোরা এগুলো কি করিস? নাউজুবিল্লাহ, তোদের জামাই দেখলে কি ভাববে এগুলা? দিহা এবার ইচ্ছা করেই বলে উঠল, তোহা আপু আর বিহান ভাইয়ের ডুয়েট টিকটকের গান হবে। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। বিহান ভাই নিমিষে নিজের মুড চেঞ্জ করে দিয়ার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন। রাগী রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে বললেন, খুব পেকেছিস তাই না? বিহান ভাই রেগে যাওয়া মানেই মহা বিপদ, তাই দিয়া আর কিছুই বলতো না। আগামীকাল বিকেলে বিহান ভাই ঢাকা ফিরে যাবেন। আম্মু দিয়াকে বলল, আমি যেন বিহান ভাইকে বলি কাল ঢাকা যাওয়ার সময় আমাদের বাসায় যেতে।
ফোন করার ইচ্ছে আমার ছিলই না, কিন্তু মা জননীর কথা ফেলতে পারলাম না। ভয়ে ভয়ে ফোনটা দিলাম। ফোন দিয়ে দোয়া করল। হ্যালো বিহান ভাই। বেয়াদব মহিলা একটা, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আমি কি করেছি বিহান ভাই? মা তোমায় ফোন দিতে বলেছে তাই দিলাম। রাগে রাগে আপনি ছেড়ে তুমি বললাম। তুমি বললে ব্যাপারটা আরো বিশ্রী লাগতো। ফোন দিয়ে যে সালাম দিতে হয় সেটাও জানিস না? এটা তোর বেয়াদবির প্রথম লক্ষণ। আসসালামু আলাইকুম বিহান ভাই। ওয়ালাইকুম আসসালাম। মা তোমাকে আসতে বলেছে। মনে মনে বললাম তোকে আসতে বলেছে। 1 মিনিট, তুই আমায় তুমি তুমি করছিস ওয়াই? আমি তোর বড় না ছোট? তুই তো আমায় তুমি বলিস না। নিশ্চয়ই মনে মনে তুই তোকারিও করছিস। দেখুন বিহান ভাই, আন্দাজে কিছু বলবেন না। কানের কাছে সবসময় ভ্যা ভ্যা করে। ভাই ভাই করবি না তো। অহেতুক ফোন দিয়েছিস কেন সেটা বল। সময় নষ্ট হচ্ছে আমার। ভাইকে ভাই ছাড়া কাকা ডাকবো? দেখ দিয়া, তোকে আমি বোনের নজরে দেখি না কখনো। কেন বিহান ভাই? এত ভাই ভাই না করে, আহত না করে, তার থেকে বেটার কাকা ডেকে নিহত কর। ফোন রাখ। ঢাকা যাওয়ার আগে আম্মু একবার আসতে বলেছে, তাই ফোন দিয়েছিলাম। আমি আর রিয়া পরের দিন সকালে কোচিংয়ে যাচ্ছি। হঠাৎ বিভোর ভাইয়ের সাথে দেখা। বিভোর ভাই আমাদের দেখেই মারাত্মক বেসুরে কণ্ঠে গান শুরু করলেন। ও রিয়া, দিল চুরায় লিয়ে ই কিয়া কিয়া। না না, আরে আরে। ফোন দিয়ে দিয়া বলল। বিভোর ভাই, গানটার মান সম্মান নষ্ট করবেন না প্লিজ। আমার মতো একজন সিঙ্গারকে অপমান করা হচ্ছে। আপনি কিন্তু আমাকে বানানকে অপমান করছেন। ওটা আমি অকম হাসানের নাটক দেখে শিখেছি। রিয়া বলছি, তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে বিভোর ভাই, অনেকগুলো আছে, কিন্তু কেন? লাস্ট সিরিয়ালে আমার নামটা লিখতে পারো? আমার খুব শখ একটা প্রেম করব। প্রেম আর কত করবেন বিভোর ভাই? এই নিয়ে ৬২টা প্রপোজ করেছেন। আরে ওগুলো প্রপোজ না, জাস্ট মজা। আসলে কিন্তু আমি সিঙ্গেল, তবে তোমার সাথে হলে ভালোই হয়ে যাবে। দেখো না, রোজ গান গায় ওড়িয়া ওড়িয়া। আমি বিহান ভাইকে বলে দিব কিন্তু। বিহান বলবে ঠিক আছে, বিভোরের মতো ছেলে নেই, জিতবাড়িয়া। বিহান ভাইয়ের কথা বললে আমি তখনই রাজি হব। বিহান যতদিন না বলে ততদিন তোমার বান্ধবী শিজুকার সাথে রিলেশন করিয়ে দাও। আবার সিজুকা? আমি সিজুকাকে বলে দিব আপনার আশেপাশে না ঘেঁষতে, বুঝলেন? ওদের ঝগড়া শুনে হাসতে হাসতে আমি শেষ। পরের দিন দুপুরে হঠাৎ সাজুগুজু করতে মন চাইলো। বারবার উকি দিচ্ছি কখন সে আসবে। জানি এসেই বাজে কথা শোনাবে, তবুও ঢাকা চলে যাবে। মনের মাঝে খুব খারাপ লাগছে। গায়ে অ্যাশ কালারের শার্ট, পরনে কালো জিন্স, পায়ে শু, শার্টের হাতা গোটানো, হাতে ঘড়ি, চুলগুলো উঠছে সামনে থেকে। দেখে হাই ভোল্টেজের ক্রাশ খেয়েছি। আমার রুমে প্রবেশ করেই বলেন, কিরে এমন লাল টুকটুকে শাড়ি, পায়ে আলতা, হাত ভর্তি লাল চুড়ি পরে ভয়ানক মহিলাদের মতো সেজেছিস কেন? আমি যে মাঝে মধ্যে শাড়ি টাড়ি পরি, আপনি সেটা জানেন না? শাড়ির কথা জানতাম, টাড়ির কথা জানতাম না তো। এখন জেনেছেন, খুশি হয়েছেন? কিছু না বলে বিছানায় শুয়ে পড়লেন বিহান। না রে, খুশি হইনি, ভয় পেয়েছি তোকে দেখে। এমন পেতনি সেজেছিস, বকুল গাছের পেতনি ভেবেছি। তাহলে কি আপনার মতো শুধু গ্রে আর অ্যাশ কালার পরবো? মেয়ে মানুষ মানে আধ্যাত্মিক সব স্টাইল আর ডিজাইন। আচ্ছা, তোর পায়ের এই কালো সুতোর বিশ্লেষণটা কী রে? না মানে বিয়ে হচ্ছে না বলে পড়েছিস তাই না? কোন হুজুরের থেকে ফু দিয়ে এনেছিস? দেখুন, এটা স্টাইলের জন্য পরেছি। বিহান ভাই পায়ের দিকে তাকিয়ে থেকে বললেন, ঝংকার বাজে, বেঁধে চলুক না হয় তোমার ওই অস্থির মন মন্দিরে। তুমি প্রার্থনাগারের প্রথম রক্তজবার মতো লাল আলতা রাঙা পায়ে আবার প্রবেশ করো আমার হৃদ মাজারে। আকাশে শুভ্র মেঘের ছড়াছড়ি, প্রকৃতির উত্তাল হাওয়া বইছে। ছাদে দাঁড়িয়ে আছি বিষণ্ণ মন নিয়ে। বিহান ভাই ঢাকা যাওয়ার আগে আমার রুমে এসেছিলেন, আর ওনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছিল। মেসেজটা শাটার টেনেই দেখছিলাম। প্রেয়সী নামে সেভ করা কারো নাম্বার, একটা লাল লাভ স্টিকার পাঠিয়েছিল সে। বিহান ভাই হয়তো খেয়াল করেনি, কিন্তু আমি খেয়াল করেছিলাম ওই মেসেজটা। সেদিন থেকেই মনটা ভীষণ খারাপ। নিশ্চয়ই স্পেশাল কেউ হবে, নইলে প্রেয়সী নাম সেভ করে রাখবে কেন? আজ কত দিন হয়ে গেছে বিহান ভাইকে দেখি না। ভীষণ মন খারাপ লাগছে আজ। প্রায় 2 মাস হয়ে গিয়েছে উনি ফেসবুকে অ্যাক্টিভ না, হোয়াটসঅ্যাপে আসে না। শুনেছি তার নাকি এক্সাম চলছে।
এক্সামের সময় কারোর সাথে কোনো রকম কন্ট্রাক্ট রাখে না উনি। ওনার পার্সোনাল একটা সিম আছে, তার নাম্বার কেউ জানে না। এক্সামের সময় কোনো প্রয়োজন হলে ওনার টিচারদের সাথে কথা বলেন, আর নিয়ম করে দিনে 2 বার মামির কাছে ফোন দেন। এক্সামের সময় একবার ফোন দেন। আমাকে হয়তো ভুলেই গিয়েছেন উনি। যতই ব্যস্ততা থাকুক, চাইলে কি 1 মিনিট ফোন দেওয়া যায় না? আমাকে ইম্পর্টেন্ট মনে করলে অবশ্যই 1 মিনিটের জন্য হলেও ফোন দিত সে। হয়তো তার প্রেয়সীকে নিয়ে ভালোই আছে সে, তার প্রেয়সীকে নিয়ে সময় কাটাচ্ছে, তাই এদিকের কথা খেয়ালই নেই। আচ্ছা, আমি বা ওনাকে নিয়ে এত কিছু ভাবছি কেন? কখনো তো আমায় ক্লিয়ার করে বলেননি যে দিয়া, আমি তোকে ভালোবাসি, আমার তোকে চাই, তুই ছাড়া আমি অসহায়। উনি আমার সাথে যেটা করেন এমনও হতে পারে সেটা শুধুই মজা। মনের মাঝে ভীষণ জ্বলছে পুড়ছে, ওনার দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে হয়তো মরে যেতে হবে। ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, কতদিন দেখি না তোমায়, তোমাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে হয়তো মরে যাব। হঠাৎ কুরিয়ার অফিস থেকে একটা ফোন এসছে, আমার জন্য একটা পার্সেল এসছে। আমার জন্য কুরিয়ার এসছে? কই, এমন কেউ তো নেই যে আমাকে কুরিয়ার পাঠাবে। কে বা হতে পারে এমন? রেডি হয়ে কুরিয়ার অফিসের দিকে রওনা হলাম। ভাবতে ভাবতে যাচ্ছি কে হতে পারে আর কে দেবে আমাকে কুরিয়ারে গিফট। সুন্দরবন কুরিয়ার অফিসের সামনে অটো থেমে নামলাম। অফিসের ভেতরে গিয়ে দেখি একটা হলুদ পলি ব্যাগটা হাতে পেয়ে বুকের মাঝে ধুকপুকানি বেড়ে গিয়েছে 1000 গুণ। বুক ধুকপুক সেকেন্ডে কয়েকবার করে হচ্ছে। পলি ব্যাগে বিহান ভাইয়ের নাম লেখা, মানে বিহান ভাই পাঠিয়েছেন এই গিফট। কিন্তু কেন? এতদিনে মনে পড়েছে তার আমার কথা। এই 2 মাসে একটা দিন আমার খোঁজ নেওয়ার প্রয়োজন হয়নি তার, এখন আবার গিফট পাঠানো হয়েছে। পলি ব্যাগটা খুলে দেখি ব্লু সিল্কের একটা শাড়ি, আমার যে ব্লু ফেভারিট কালার উনি সেটা জানেন, সাথে ব্লু কাচের চুড়ি বক্স। শাড়িটা দেখেই নিমেষেই মনটা ভরে গেল আমার। প্রিয়জনের দেয়া গিফট পৃথিবীর সব দামি জিনিসের থেকেও দামি, সাথে একটা নীল খামে নীল কাগজের চিঠি। স্রোতস্বিনী, কি ভাবছো আমি তোমায় এতদিন ভুলে গিয়েছিলাম? তুমি আমাকে কোনোভাবেই তোমাকে ভুলতে দাওনি। এই 2 মাস তুমি আমায় ঠিকভাবে ঘুমাতে দাওনি। পড়ার ভীষণ চাপ ছিল, একটানা লং টাইম বই পড়ে যখন মাথা ধরেছে, 1 কাপ ব্ল্যাক কফি হাতে নিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছি। ঠিক তখনই আমার মস্তিষ্কে নাড়া দিয়েছে তোমার নাম। তোমার কথা ভাবতেই আমার মুখে ফুটেছে প্রশান্তির এক হাসি। সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। এই 2 মাসে প্রতিটি সন্ধ্যা তোমার নামে নেমেছে। আম্মুর এই পড়াকো ছেলেটাকে কতটা দুর্বল করে দিয়েছো দেখলে? কখনো চিঠি লিখিনি, তাই তোমার মন মতো লেখা হয়ে উঠবে না। তোমার নীল কালার খুব পছন্দ, তাই না? তোমার কথা ভেবে আমি নীল রঙের প্রেমে পড়েছি। যেখানে নীল রং দেখি হিংসে হয় আমার। আমার মনে হয় ওই নীল রঙে মিশে আছো তুমি। মনে হয় পৃথিবীর সব নীল একত্রিত করে আমার কাছে রেখে দেই। অভিমান হয়েছে তোমার, আমি সেটা জানি। আবার মুখে একটু প্রশান্তির হাসিও ফুটেছে, তাই না? আবার কি একটু লজ্জাও পাচ্ছ? এত লজ্জা পেও না, তাহলে আমি সামনে এলে লজ্জায় আমার সামনে আসতে পারবে না। খুব অবাক হচ্ছ, তাই না? হঠাৎ চিরকুট কেন? এর কারণ আমিও জানি না। দিয়া নামক পোকা, তার মুখের হাসি সারাক্ষণ ঝংকারের মতো বাজে আমার মাথায়। সারাদিন সারাক্ষণ ভেবে চলেছি তোমায়, কখনো কল্পনায়, কখনো স্বপ্নে। আমার শরীরে উষ্ণতা দিয়েছ, আমায় আলতো স্পর্শ করে। তোমার স্পর্শ আমার শরীরে কখনো তোলপাড় করা সমুদ্রের জোয়ারের মতো ঢেউ উঠেছে। সেই মুহূর্তে তোমায় নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছি। কি ভেবেছি সেটা বলতে পারবো না, বললেও তুমি বুঝবে না। কারণ তুমি যে একটা পুচকি, অনেক কিছু লেখার ইচ্ছা ছিল, কিন্তু সব বলে দিলে তুমি কিছুই বুঝবে না। এটি তোমার সারাক্ষণ বিরক্তময় প্রিয় মানুষ। চিঠিটা সহস্রবার পড়েছি, তবুও মন ভরেনি। পড়ার নেশায় ধরেছে আমায়। যতবার পড়েছি ওনার মুখ ভেসে উঠেছে আমার চোখের সামনে। উনি এলে কিভাবে মুখ দেখাবো ওনার সামনে? ফোনটা হাতে নিলাম, ওনার পিকচার বের করে কয়েক শতবার দেখলাম। এমন সময় তোহা আপু মেহু আপু আমার রুমে প্রবেশ করলো। ওদের দেখে চিঠিটা বইয়ের ভাঁজে লুকিয়ে রাখলাম। তোহা আপু আমাকে বলল, ভ্রু উঁচু করে দিয়া বলল, কি উপকার? তোহা, তোর মনে মনে তাহলে এই ছিল? আমি বলে দিচ্ছি, বিহান ভাই জীবনেও প্রেম করবে না। বিহান ভাই যদি কারোর সাথে প্রেম করে, আমি বস্ত্রহীন থাকবো। শিওর মেহু আপু। আর শুভ ভাই কারোর সাথে প্রেম করলে কি করবা?
শুভকে চুম্মা দিব, পাক্কা, দেখে নিস। রিয়া বলল, বিহান ভাইকে দিয়া তোহা আপুর হয়ে প্রপোজ দিলে দিয়া লাশ চিত্রা নদীতে পাওয়া যাবে, এতে কোনো ভুল নেই। তোহা আপু আবার বলল, আমার দুই মামাতো ভাই আর আমার ভাইকে তোমরা 3 ভণ্ড মহিলা ভাগ করে নাও। আমি এসব ঘটকালি করতে পারবো না তো হাপু। বিহান ভাই আমার হাতে একটা ছাটা ধরিয়ে দিবে, জন্মকাল আমাকে ঘটকালি করেই বেড়াতে হবে। আমি কিছুতেই এই ঘটকালি করতে পারবো না, তাও আবার বিহান ভাইয়ের ঘটকালি। ওদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। পরের দিন সকাল 10টায় তবুও বর্ষণের অপেক্ষা উপন্যাস পড়ছি, খুব মন দিয়েই পড়ছি। এটা পড়ার কারণ এই উপন্যাসে আমাদের দুজনের নামই আছে, মানে আমি আর বিহান ভাইয়ের নামই আছে, যে কারণে খুব মনোযোগ দিয়ে উপন্যাসটা পড়ছি। এমন সময় কেউ একজন ঝটকায় হাত থেকে উপন্যাসটা কেড়ে নিয়ে গেল। পেছন ফিরে তাকিয়ে কপালের চামড়া কয়েকটা ভাঁজ ফেলে উপন্যাসটা হাতে নিয়ে গায়ে বাঙ্গি কালারের গেঞ্জি আর পরনে কালো 3/4 প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, চুল ঠিক করছেন বিহান ভাই। দেখেই আটকে উঠলাম আমি, উনি এখন এই মুহূর্তে কোথা থেকে এলো? কই একবারও তো জানালো না আমাকে। আমি জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে বললাম, এ কি, আপনি কখন এলেন? বিহান ভাই দিয়ার হাত ধরে এক ঝটকায় টান দিয়ে চেয়ার থেকে উঠিয়ে দিলেন আর নিজে বসে পড়লেন। কিরে দিয়া, মুরব্বীরা আসলে আসন ছেড়ে দিতে হয়, এটা জানিস না? দিন দিন সব আদব কায়দা ভুলে যাচ্ছিস। আপনি জানেন না ছোটদের আদর করে বসতে দিতে হয়? ছোটরা আদরের জিনিস। বিহান ভাই ভ্রু কুচকে দিয়ার দিকে তাকিয়ে আবার হাত ধরে টান দিয়ে ওনার কোলের উপর বসিয়ে দিলেন। জানি, ছোটদের আদর করে কোলে বসাতে হয়, হাক দিতে হয়, কিস দিতে হয়, এসব পাওয়ার যোগ্য ছোটরা। এক লাফে ওনার কোল থেকে উঠে বললাম, আপনি কিস করতে চাইছেন? আমি তোকে কিস করলে সেটা নতুন কিছু না, ছোটবেলায় অসংখ্য কিস করেছি, কিন্তু বড় হয়ে কিস করতে কেমন একটা লাগে। আমার ইচ্ছা ছিল না, বাট তুই যখন চাইছিস দিতেই পারি। দেখুন ছোটবেলার কথা কি এমন আছে আবার? জানতাম ভুলে যাবি, তাই সব ভিডিও করে রেখেছি। শুনলাম আরো 1 মাস পরে আসবেন, হঠাৎ এখন? এখন না আসলে তার অভিমানের পাহাড় আরও গভীর হয়ে যেত। আমাকে যে আসতেই হতো। অনেক দিন তাকে বিরক্ত করি না, তার রাগি রাগি চোখ মুখ দেখি না। এ শহর আমার প্রেয়সীর, তার টানে আমাকে ছুটে ছুটে আসতেই হতো। তারপর আবার শুনছি শ্বশুরের মেয়ে নাকি প্রেম করছে, প্রেম করে দেবদাসী অবস্থা তার। শ্বশুরের মেয়ে তার জামাইকে স্যাকা দিয়ে অন্যের হয়ে যাবে, এটা তো আর হতে পারে না। এনিওয়ে দিয়া, তোর প্রেম কেমন চলছে? সাংঘাতিক স্ট্যাটাস দেখে আমি ছুটে চলে এসেছি। আমি তো আর আপনার মতো না, আবেগ প্রকাশ না করে থাকতে পারি না। আপনার প্রেয়সী কেমন আছে? কাল জানাবো কেমন আছে। এখন মনে হচ্ছে রেগে আছে, বেশি প্রশ্ন করা যাবে না। আপনি আপনার ফেসবুক থেকে স্ট্যাটাস ডিলিট করেছেন কেন? তাহলে কি করব? এমন স্ট্যাটাস দিয়েছিস আমার প্রেস্টিজে লাগছিল। মানুষ যদি জানে আমার কাজিন এ ধরনের স্ট্যাটাস দিয়েছে, আমার মান সম্মান কিছুই থাকবে না। এগুলি স্ট্যাটাস দেয় অ্যাঞ্জেল, এলিনারা। আমি নেই এই 2 মাসে নাকি প্রেম টেম করেছিস। রিয়া, তোহা, মেহু আমাকে এই নিউজ দেওয়ার জন্য ডেকে এনেছে। তুই নাকি রাত জেগে চিঠি লিখিস, সেই ছেলে নাকি বাসার সামনে এসে নিয়েও যায়, আবার উপন্যাস দিয়ে যাচ্ছে, তার ভিতরে চিরকুট দিয়ে যাচ্ছে। দিয়া, এই ঘটনা সত্য হলে কী যে হবে তার ঠিকও নেই। কে বলেছে আপনাকে আমাকে উপন্যাস কেউ দিয়েছে? কাল বিকালে পাশের পাড়া রাহিন তোকে উপন্যাস দিয়ে গিয়েছে, আর তুই লাল কালারের গাউন পরে সেটা আনতে গেছিলি। এই নড়াইল শহরের সব ইয়াং ছেলে আমাকে চিনে, বুঝলি? তুই এক পা বাড়ালে তার নিউজ সাথে সাথে চলে যায় আমার কাছে, বুঝলি? মানুষ এতটা বিটখুটে কিভাবে হতে পারে? কোথায় ভেবেছিলাম উনি চিঠি পাঠিয়েছেন, এবার এসে হয়তো খুবই রোম্যান্টিক কথা শোনাবেন। না, এই দেখছি কোনো চেঞ্জ নেই। কোথায় ভেবেছিলাম এবার এসে বলবেন মিস ইউ জান, তা না, জঘন্য ব্যবহার শুরু করেছেন। আমায় যে একটা চিঠি দিয়েছেন উনি, সেটা কি ভুলে গিয়েছেন? অদ্ভুত মানুষ তো। আমার পেছনে এতগুলো গোয়েন্দা রেখেছেন উনি, না জানি আহিন বেচারাকে কি করবেন উনি।
চিঠিটা বিশ্রীভাবে পড়ে বিহান ভাইয়ের মুখের উপর ছুঁড়ে মারল তোহা আপু। মেহু আপু, তোহা আপু, বিফোর ভাই, তিয়াস ভাই এরা সবাই মিলে বিহান ভাইয়ের কাছে নালিশ দিয়েছে আমি নাকি প্রেম করছি। যে চিঠিটা পড়ে শোনালো চিঠিটা আমারই লেখা বিহান ভাইয়ের জন্য। গালে হাত দিয়ে বসে আছি আমি, আর আমার চারপাশে বসে আছে বিচারক বিহান ভাই সহ গোয়েন্দা টিম, আমার কাজিনরা। নিজের প্রিয়জনকে লেখা চিঠি যদি হাটের মধ্যে পড়া হয় তাহলে কি বিশ্রী লাগে বলুন? রিয়া, মেহু আপু, তোহা আপু বারবার রিপ্লাই করছে চিঠির উত্তর। আমার যা অবস্থা সেটা বলার মতো নয়। বিহান ভাই চিঠিটা হাতে নিয়ে কপালে ভাঁজ করে বিরক্তির সহিত তাকিয়ে রইলেন আমার দিকে। বিহান ভাইকে বেশ ভাবান্তর লাগছে। কি ভাবছেন উনি? বিহান ভাই ভ্রু নাচিয়ে বললেন, কী রে দিয়া, কাহিনী কি? বেশ সুন্দরভাবে টাইপ করে লিখেছিস। তোহা আপু দিয়ার দিকে তাকিয়ে বলল, মেহু আপু বলল, বিহান ভাই জানেন আপনার হাতে যে উপন্যাস, সে দিয়াকে একটা লাভ লেটার সহ এই উপন্যাসটা দিয়েছে। আপনার কাছে বিচার দিলাম, এখন দিয়াকে কি শাস্তি দিবেন বলুন? আজ যদি দিয়াকে শাস্তি না দেন তাহলে কারফিউ জারি করব। ওদের কথা শুনে আমার যে অবস্থা এখন সেটা বলার উপায় নেই। বিহান ভাইকে কিভাবে বলি ওই চিঠি আপনাকেই লেখা? ওনার ভেতরে রাগ আস্তে আস্তে কুণ্ডলি পাকাচ্ছে। কি মানুষ চিন্তা করা যায়! আহিন আমাকে উপন্যাস দিয়েছে এই নিউজ শুনে ঢাকা থেকে চলে এসেছেন। আহিনের ব্যাপারটা শুধু বিহান ভাইই জানেন। বিহান ভাই আমাকে বললেন, দিয়া, এই চিঠি ফুপিকে দেখাবো নাকি? বিহান ভাইকে বললাম, না প্লিজ বিহান ভাই, আপনার যাই ইচ্ছা শাস্তি দিন, তবুও আম্মুকে দেখাবেন না। তাহলে আম্মু আমার ফোন কেড়ে নেবে। আম্মু এমনিতেই সারাক্ষণ বকাঝকার ওপর রাখে, তার উপর এই চিঠি দেখে আজ কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। বিহান ভাই অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, সবার সামনে কান ধরে 20 বার উঠবস করে এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকবি, এটা প্রথম শাস্তি। এরপর তোর সে ওনার চিঠি আর কি গিফট দিয়েছে সেটা দেখে বাকি শাস্তি দিব। আমি জানি বিহান ভাইয়ের কথা না শুনলে ওনার রাগ আরও সাংঘাতিক হয়ে যাবে। মাত্রই কানে ধরে কয়েকবার উঠবস করেছি। এরই মাঝে মেহু শাড়ি চুড়িগুলো এনে বিহান ভাইয়ের কাছে দিয়ে বিহান ভাইয়ের চিঠিটা বিশ্রীভাবে পড়তে লাগলো। বিহান ভাই যেন থমকে গেলেন। মেহুর দিকে হা করে তাকিয়ে রইলেন ভ্রুকুচকে। উনি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। বিহান ভাই আমাকে থামিয়ে দিলেন কান ধরে উঠবস করা থেকে। বিহান ভাইয়ের অবস্থা দেখে এক ভয়ানক হাসি পেল আমার। আমাকে কান ধরে উঠবস করানো, তাই না? এইবার বোঝো ঢেলা। মেহু চিঠির প্রতিটি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগলো। মেহুর পড়া শেষ হলে রিয়ার শেষ হলে তোহা আপু এক এক করে পড়েই যাচ্ছে। তিয়াস ভাই বলে উঠল, যে চিঠি দিয়েছে ওর গোষ্ঠী সহ উদ্ধার করব। কোন মফিজ তার ঠিকও নেই, আবার আমার বোনকে চিঠি দেওয়া। বিহান ভাই তিয়াস ভাইয়ের কথা শুনে তিয়াস ভাইয়ের দিকে কপালের চামড়া ভাঁজ করে তাকিয়ে রইলেন। তোহা আপু বলে উঠল, বিভোর ভাই বলে উঠল, কোন খ্যাতের মূলা তার ঠিক নেই। এই চিঠি যে লিখেছে তার মতো মোকলেসের সাথে আমার বোনের বিয়ে দিব না। আরও কিছু বিশেষ গালির বন্যা বয়ে গেল। আমি হালকা কেশে বিহান ভাইকে বললাম, বিহান ভাই আবার কি কানে ধরে উঠবস করব? বিহান ভাই কি যে বিরক্ত নিয়ে তাকালেন আমার দিকে, ওই দিকে আমার হাসি চেপে রাখতে ভীষণ কষ্ট হচ্ছে। সিরিয়াসলি বিহান ভাইয়ের মুখ দেখার মতো অবস্থা। আমি তো বুঝতে পারছি ওনার কি বাজে ফিলিংস হচ্ছে। বিহান ভাই চট করে উঠে দাঁড়িয়ে বললেন, আমি এখন আসি, ঢাকা থেকে এসছি, রেস্ট নিতে হবে। সবাই অবাক হয়ে গেল। বিহান ভাইয়ের মাঝে কোনো রিয়াকশন নেই। তোহা আপু বলল, বিহান ভাই এক রাশ বিরক্তি নিয়ে বললেন, শাস্তি দিতাম, বাট ছেলেটার রুচি আছে বুঝলাম, অখাদ্য না, তোদের থেকে ভালো আছে। সো দিয়াকে প্রেম করার পারমিশন দিলাম। দিয়া, তোর যদি প্রেম করতেই হয় তাহলে এই ছেলের সঙ্গে করবি। এই ছেলের সঙ্গে প্রেম করলে জিতবি বলে দিলাম। সবাই বিহান ভাইয়ের সাথে কথা শুনে অবাক হয়ে গেল। বিহান ভাই বেরোনোর পর কাজিন গোষ্ঠীর দিকে অগ্নি চোখে তাকিয়ে রিয়া বলল, কি ব্যাপার, আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, তাই না? বিহান ভাইকে সেই ঢাকা থেকে ডেকে আনা হয়েছে। আজ থেকে তোদের সব কটার খবর আছে। বিভোর ভাই বলে উঠলেন, অদ্ভুত ব্যাপার দিয়া, বিহানকে জিনে ধরেনি তো? রিয়া বলে উঠল, হ্যাঁ ধরেছে, আপনাকেও ধরবে। আমার বান্ধবী সিজুকা চিনে।
আরে শিজুকা, তোর বান্ধবী বোঝে না কেন? আমার তোরে না, তোর বান্ধবীকে ভালো লাগে। রিয়া বলল। বিভোর ভাই কি ঘুরিয়ে পেঁচিয়ে আমাকেই মিন করলেন? মেহু আপুকে শুভ ভাইয়া দাঁড় করালেন। আরে শুভবার আর বললো না, দিয়াকে কেউ একজন গিফট দিয়েছে, তারই নালিশ দিচ্ছিলাম বিহান ভাইয়ের কাছে। আজ আমি শপিংয়ে যাব, তোমার জন্য বিশেষ কিছু গিফট কিনবো। ওই যে হাফ প্যান্ট যাকে বলে, আন্ডার। পরের দিন মা তার আদরের ভাতিজার জন্য নাড়ু বানিয়েছে। তার ভাতিজা এলেই কিছু না কিছু বানাবেই, আর ঘুরে ঘুরে আমাকে দায়িত্ব দেওয়া হবে সেটা পৌঁছে দেওয়ার জন্য। আম্মু টিফিন বক্স ভরে নাড়ু ভরে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, যা তো দিয়া, বিহানকে দিয়ে আয়। আম্মুকে ডিরেক্ট বলে দিলাম, ভেরি সরি আম্মু, এটা কিছুতেই পারবো না, আমার এখন একটু ভালো লাগছে না। আম্মু তার ভাতিজার মতোই ঘাড় তার ওপরের যা আছে সেটাই। আম্মু আমাদের দুই ভাই বোনের থেকে বিহানকে বেশি ভালোবাসে প্রায় বলা চলে। আম্মু আমাকে বলে দিল, ঠিক আছে, আমি যাচ্ছি। রান্নাঘরে যে থালাবাটি আছে সব ধুয়ে রাখবি। আমি যেন এসে দেখি সব ধোয়া হয়ে গিয়েছে। তোর বাবা শুভর কাছে ছোট মাছ পাঠিয়েছে, ওগুলো না কাটলে আমার নষ্ট হয়ে যাবে, ওগুলো কাটবি। আমি গেলাম। আমি মাছগুলো চেক দিয়ে দেখি আমার আজ সারা বিকেল সারা রাত লাগবে, তাও শেষ হবে না। আম্মুর মুখের দিকে তাকিয়ে বললাম, আম্মু দাও, আমি যাচ্ছি, তাও এই মাছ আমি কাটতে পারবো না। এর থেকে ভালো বিহান ভাইয়ের কয়েকটা বকুনি খেয়ে আসি। চুল ছেড়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে হলুদ কামিজ আর লাল ধুতি স্লোয়ার পরে বেরোলাম। বিহান ভাইকে অনেকদিন না দেখলে যেমন ছটফট করি, তেমনই উনি এলেই আমার অশান্তি শুরু হয়। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়। এখন তাও একটু কম বকেন তো। ও বাবা, আগে কথায় কথায় থাপ্পড় দিতেন। ওনার কোনো কিছু স্পর্শ করলে রোদে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখতেন। ছোটবেলা থেকে এক প্রকার ভয় জমে আছে মনের মাঝে। আবার নেহায়ের মতো আমি ওনাকে দেখেই ক্রাশ খেতে থাকি। মামাদের বাড়ি পৌঁছালাম। বাড়িতে প্রবেশ করে দেখি বিভোর ভাই এর আম্মু গেটে দাঁড়িয়ে আছেন। মামিকে দেখে স্বভাব সুলভ হাসি দিয়ে দিয়া বলল, মামি, আম্মু নাড়ু পাঠিয়েছে আপনাদের জন্য। বলেই বিভোর ভাইদের বাটিটা মামির হাতে তুলে দিল। বিভোর ভাইয়ের আম্মুও ভীষণ ভালো, দিয়াকে খুব ভালোবাসেন, আবার বিহান ভাইকেও খুব ভালোবাসেন। বিহান ভাই বাড়িতে আসলে বিভোর ভাইয়ের আম্মু যেন বেশি খুশি হন, এমন কাকিমা কোথাও দেখা যায় না আজকাল। বিভোর ভাইয়ের আম্মুর তুলনা নেই এদিক নিয়ে। মামি দিয়াকে বলেই দিলেন, দিয়া, রাতে বিহানের জন্য খাসি রান্না করব। বিহান খাসির মাংস ভালো পছন্দ করে, তুই কিন্তু থেকে যাবি। দিয়া বলল, মামি, তোমাদের ছেলে বাড়িতে এসছে, তাকেই খাওয়ায় যাতে রাগ দেখাতে জোর বাড়ে শরীরে। মামি হেসে দিয়ে বললেন, আমাদের ছেলে বিয়ের পরে ভালো হয়ে যাবে, দেখে নিস। মামির কাছ থেকে বিদায় নিয়ে বিহান ভাইদের বাসার ভেতরে প্রবেশ করলাম। মামি মামি করে ডাকছি, কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে বাসায় কেউ নেই। রান্নাঘরে নাড়ুর বক্সটা রেখে জোরে বললাম, মামি, রান্নাঘরে নাড়ুর বাটি রেখে গেলাম, পরে নিয়ে নিও। এমন সময় যমরাজ হাজির। বিহান ভাই আমার সামনে এসে দাঁড়ালেন, উস্কো খুস্কো চুল নিয়ে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে। উনি মাত্রই মনে হচ্ছে শাওয়ার নিয়ে এসছেন। 3/4 পরা গায়ে লাল গেঞ্জি। ওনার আপদ মস্তক ভালোভাবে দেখলাম, এই খেলাম আর এক বাড়ি। ওনাকে এই লুকে আরও বেশি সুন্দর লাগছে। এতক্ষণ উনি চুপ ছিলেন, আমার জন্য মঙ্গলজনক ছিল ব্যাপারটা। এবার উনি মুখ খুললেন, টাওয়ালটা আমার গায়ের উপর ফেলে দিয়ে বললেন, এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? এই শহরের পরিবেশ নষ্ট করছিস তুই। ওনার কথায় উত্তর দিতেই মুখ খুললাম, কারণ ষাঁড় কথাটা হজম হলো না আমার। মানুষের কানে সমস্যা থাকলে তো জোরে জোরে ডাকতেই হবে। এই হ্যালো, কার কানে সমস্যা? বাই এনি চান্স তুই আমাকে বলছিস না তো? আরে না 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 বিহান ভাই, আপনাকে কেন বলবো? যারা শুনেও ডাক শোনে না তাদের বলেছি। ওকে ফাইন, তুই এটা কি পরেছিস দিয়া? এটা কোন ডিজাইনের সালোয়ার? এটার নাম কি? কেমন একটা অদ্ভুত লাগছে দেখতে। এটার নাম ধুতি সালোয়ার, বুঝেছেন? অদ্ভুত লাগছে মানে? হ্যাঁ, তোকে মন্দিরের পুরোহিতদের মতো লাগছে, আর খুবই বাজে লাগছে ইউনো। ওকে, ধন্যবাদ, এবার আমি আসি। ও এটা আসবি মানে?
তোর জাত গোষ্ঠী আজ আমাকে যেভাবে গালিগালাজ করেছে এই জিন্দেগিতে ভুলবো না আমি। এত বড় অপমান জীবনে কেউ আমাকে করেনি। এই জন্য বলি রাজাকারের বংশ। রাজাকার না হলে একটা ছেলেকে ঘরের মাঝে ফেলে এইভাবে কেউ অত্যাচার করে? রাগ যা হচ্ছিল আমার তখন বলার মতো না। এই সব কিছু তোর কেয়ারলেস ভাবের জন্য হয়েছে, তাই এই জন্য শাস্তি যা পাওয়ার তুই পাবি। না হলে চিঠি আমার হাতেই আছে, কবিকে দেখাবো। কিন্তু তোমার মেয়ে তোমার জামাইকে চিঠি লিখছে। আমি জানতাম এখানে এসে এমনই কিছু হবে। জঘন্যভাবে হেসে দিয়ে বললাম, তা আমাকে কি করতে হবে এখন বিহান ভাই? আমার রুমে যা, বেডের উপর আয়রন করার জন্য আমার 30টার মতো টি শার্ট রাখা আছে, ওগুলো আয়রন করতে থাক। আর কয়েকটা প্যান্ট আছে। মানে উনি আমাকে কি ওনার খাস দাসী পেয়েছেন? এগুলো আয়রন করতে গিয়ে পুড়ে যাবে, আবার কি না কি শোনাবে তার ঠিক নেই। আমার মতো আলসার কাছে দিয়েছে কাপড় আয়রন করতে। আমি এমনিতেই ভালো একটা পারি না, তার ওপর কাপড় কিছু হলেই রক্ষে নেই। নিজে তাই ঘুচি মুচি কাপড় পরে ঘুরে বেড়াই। আমার ড্রেস সব শুভ ভাইয়া আয়রন করে দেয়। কাপড় আয়রনের ভয়ে ড্রেস ধুয়ে পানি চিপে না ফেলে পানি অবস্থায় নেড়ে দেই, যাতে কাপড় ঘুচি মুচি না হয়। এ নিয়ে আম্মু অনেকবার গালিগালাজ করেছে আমাকে। আম্মু আমাকে বলে, এত বড় মেয়ে কাপড়ও ঠিকভাবে শুকাতে দিতে পারিস না। পোশাক কোকড়ানো দেখলে আম্মু বকাঝকা দিয়ে নিজে আয়রন করে দেয়। এটা নিয়ে আম্মু কম কথা শোনায়নি। আম্মু বলে, বিহানের পা ধোয়া পানি খেতে পারিস না? এটা আম্মুর একটা জাতীয় ডায়লগে পরিণত হয়েছে। ছেলে মানুষ নিজের ড্রেস নিজে পরিষ্কার করে, বিহানের কাপড়ের ভাঁজ ভাঙে না। আর কত ব্লা ব্লা ব্লা। তার ভাতিজা ইজ গ্রেট ভাতিজা। বিহান ভাইয়ের পোশাক আর দিয়া বসে আছে ওনার বিছানায়। বিহান ভাই মাল্টিপ্লাগ এনে দিলেন। এখন কিভাবে শুরু করব সেটাই ভাবছি। 4-4টা গেঞ্জি আয়রনের পরে ক্লান্ত হয়ে গেল দিয়া। বিহান ভাই ওনার রুমে রাখা ডিভানের উপর বসে বসে ফোন চাপছেন আর মাঝে মধ্যে ভ্রু কুচকে তাকিয়ে দেখছেন দিয়া কি করছে। এই নিয়ে 8টা গেঞ্জি আয়রন করলাম, কিন্তু 8টার মাঝে 4টা পুড়ে গিয়েছে। খুব বেশি পড়েনি, একটু পড়ে গিয়েছে। বিহান ভাইকে না বলে সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিলাম যাতে উনি বুঝতে না পারেন। এর পরেরটা আয়রন করতে গিয়ে সেটা আরও বিদিগ্ধা অবস্থাভাবে পুড়ে গেল। চোখ বড় বড় করে টি শার্টের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল করি উস্কো খুস্কো চুল নিয়ে 3/4 প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছেন উনি। ওনার ভাব লক্ষণ কি? এ আয়রন দিয়ে কি দিয়াকে আয়রন করে দিবেন নাকি? ওনাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দিয়া বলল, দেখুন, আমার কোনো দোষ না। আমাকে দিয়ে জোর করিয়ে কাজ করালে তো নষ্ট হবেই, তাই না? এই কাজ আমি পারি নাকি? বিহান ভাই কপালের চামড়া টান টান করে বললেন, আচ্ছা, এই কাজ তাহলে পারিস না? আমাকে অত্যাচার করতে পারছিস না বলে আমার টি শার্টের উপর অত্যাচার করছিস? আচ্ছা দিয়া, তুই কি তোর বংশের মতো হয়েছিস নাকি? তোর কাকা তোহার বাবা এক দোকানদারের সাথে ঝামেলা হয়েছে, দোকানদারকে না পেয়ে তার কর্মচারীকে মেরেছে। কথায় আছে না, মানুষ তার জাতের মতো হয়। তোর বাপ কাকারা যা করে বেড়ায় তুই তো তাই করছিস। আমাকে কিছু করতে না পেরে রীতিমতো আমার গেঞ্জিকে অত্যাচার, তাই না? আমিও উদ্বিগ্ন হয়ে বলে উঠলাম, আপনি জানেন এই দোকানদার কি করেছে? বিহান ভাই দিয়াকে থামিয়ে দিয়ে বলেন, ভেরি সরি, আমি জানতে চাইছি না তোদের পারিবারিক কাহিনী। তোদের যে কাহিনী শুরু হলে আর শেষ হবে না। তিয়া, তুই চট করে যা তো। ফুপি যে নাড়ু পাঠিয়েছে ওটা রান্নাঘর থেকে নিয়ে যায়। কি রাগ হয়? নিজের ইচ্ছে মতো খানিকটা বলে জাত গোষ্ঠীর অপমান করে দিলেন, আর আমি বলতে গেলেই থামিয়ে দেন। আমিও খানিকটা উত্তেজিত হয়ে বললাম, আপনাকে শুনতেই হবে। বিহান ভাই বিরক্তি ভাব নিয়ে বললেন, যেতে বলেছি আমি। রান্নাঘর থেকে নাড়ুর বাটিটা নিয়ে ওনার দিকে এগিয়ে দিল দিয়া। বিহান ভাই এমনভাবে তাকালেন ওনার কপালে কয়েকটা ভাঁজ পড়ে গেল। ওনার ওই বিশ্রী তাকানো দেখে বুঝলো না কাহিনী কি। মিনিট খানেক তাকিয়ে থেকে বললেন, এভাবে দিলে কি বাটি সহ গিলে ফেলবো? আমি কি তোর মতো খান মাংসের পেটুক নাকি? তোরা তো খেতে খেতে নড়াইল জেলার অর্ধেকই খেয়ে ফেললি। ভাগ্যিস মানুষ খাওয়ার নিয়ম নেই, তাহলে এ জেলায় একটা মানুষও জীবিত থাকতো না। তোরা ছাড়া সব তোদের পেটে যেত। রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, সমস্যা কি আপনার? আর একবার যদি বাজে কথা বলেন আমি কিন্তু এক্ষুনি চলে যাব এখান থেকে। সাহস থাকলে যা, পা কেটে রেখে দিব। টিফিন বাটির মুখ খুলে দে, না হলে খেতে পারছি না। উফ গড, শ্বশুরের মেয়ে দিন দিন কি তার জামাইয়ের আদর্শ আগের অভাবে খিটখিটে হয়ে যাচ্ছে। তার এই রাগী জামাইকে উল্টা রাগ দেখায়। ভাবা যায় এগুলা? অবশ্য হওয়াটা স্বাভাবিক, কারণ সে সানি লিওনের মস্ত বড় ফ্যান।
এমন রোমান্টিক গান দেখলে এমন তো হবেই। আই ফিল ইউর পেইন দিয়া। আপনি এই কথাগুলো কাকে বলছেন বিহান ভাই? ওই যে প্রেয়সীকে বলছি। বলেই একটা নাড়ু মুখে দিয়ে খেতে খেতে বললেন, আহা, ফপির হাতের নাড়ু কি স্বাদ। মনে মনে কীভাবে কথাটা ঘুরিয়ে দিলেন বিহান ভাই। ইনডিরেক্ট আমাকে শ্বশুরের মেয়ে বলেন, আমি কি সেটা বুঝি না শ্বশুরের ছেলে? বিহান ভাইকে বললাম, এবার আমি আসি বিহান ভাই, দাঁতে দাঁত চেপে বললাম। বিহান ভাই বললেন, আমু বাসায় নেই দিয়া, একটা দুধ চা বানিয়ে নিয়ে আয় তো। ওনার দিকে রাগী চোখে তাকিয়ে রান্নাঘরে গেলাম। 10 মিনিটের মাঝে দুধ চা বানিয়ে এনে ওনার সামনে ধরলাম। বিহান ভাই চা একটু মুখে দিয়ে বললেন, না, এটার টেস্ট ভালো হয়নি। তুই এক কাজ কর, একটা লাল চা বানিয়ে নিয়ে আয়। রাগে ফুঁসতে ফুঁসতে আবারও গেলাম, আবার লাল চা বানিয়ে নিয়ে এলাম। না দিয়া, এই টাইমে আমি চা খাই না। 1 মিনিট আগে আমার চা খাওয়ার টাইম শেষ হয়ে গিয়েছে। চা একটা কোল্ড কফি নিয়ে আয় তো। আমি আবার সব খাবার মেনটেন করে চলি তো। ধৈর্য ধরে আবারও গেলাম, কোল্ড কফি বানিয়ে নিয়ে এলাম আর ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নিন আপনার কফি। তুই কি কাঁদি? আমি কোল্ড কফি খাই এই টাইমে? দ্রুত গিয়ে ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আয়। কিরে, আবার রেগে যাচ্ছিস না তো? শোন, স্বামীর সেবা যত্ন করা ফরজ। কর জান্নাত পাবি। আপনি কি আমার স্বামী? আমার মতো কেউই তো হবে নাকি? একই কথা। রেগে যাস না, কফিটা নিয়ে আয়। আবার গেলাম, ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে ওনার হাতে এগিয়ে দিলাম। কফিটা খানিক সময় রেখে দিয়ে বলেন, এটা ঠান্ডা হয়ে গিয়েছে, খাওয়া যাচ্ছে না দিয়া। প্রচণ্ড রেগে গিয়ে ওনার কলার চেপে ধরে মুখের মধ্যে কফি ঢেলে দিলাম। ওনার মুখ গড়িয়ে কফিতে ওনার গেঞ্জি ভিজে গেল। ওনার কলার চেপে ধরাতে উনি আচমকা পড়ে গেলেন বেডের ওপর। সেই সাথে আমিও গিয়ে ওনার বুকের ওপর পড়লাম। রাগে চোখ মুখ ঝাঁ করছে আমার। ওঠার চেষ্টা করছি কিন্তু উনি কোমর চেপে ধরে রেখেছে। কি অসভ্য মানুষ ভাবা যায়! ইচ্ছে করে কোমর চেপে ধরে রেখেছেন। ওনার হাতে চিমটি কেটে উঠে চলে গেলাম আর যেতে যেতে বললাম, আমাকে কি কাজের মহিলা পেয়েছেন? বিহান ভাই বললেন, ঘরের বউ বললেও তো মানবি না। বাড়িতে রাগে রাগে এলাম। আমাকে আধা ঘন্টা ধরে একবার রান্নাঘর একবার ওনার ঘর করিয়েছেন। এটা একমাত্র ওনার পক্ষেই সম্ভব। পায়ে ব্যথা হয়ে গিয়েছে আমার। আমাকে যেন ওনার বাসার কাজের মহিলা পেয়েছে। আর জীবনেও ওনাদের বাড়ি যাব না। উনি ঢাকা না গেলে আর বাড়ি থেকে বেরোবই না। বাড়িতে এসে ফ্যানের নিচে টান টান হয়ে শুয়ে রইলাম। রাগে কি অস্থির লাগছে আমার। এমন সময় রিয়া এলো আমার রুমে। আমার মুড অফ দেখে রিয়া বলল, কি রে, বিহান ভাই কিছু বলেছে দিয়া? দিয়া রিয়ার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, দয়া করে ওই রাক্ষসের নাম বলিস না প্লিজ। রিয়া দিয়াকে বলতো, দিয়া, একটা জিনিস ভাবছি কি জানিস, বিহান ভাইয়ের প্রেমিকা কি হবে? উনি তার সাথে ঠিক কি বিহেভ করবেন? উনি কি আদৌ প্রেম করবেন কখনো? এতগুলো মেয়ের ক্রাশ বলে কথা। দিয়া রিয়াকে বলল, প্রেম তো বাড়ির কাছে আমি সব মেয়েদের কাছে গিয়ে পই পই করে বলবো। চিরকুমারী থাক বোন তোরা, তবুও ওই বিশ্রী মানুষের সাথে কেউ রিলেশনে যাস না। আনরোম্যান্টিক ঘাট দ্বারা জঘন্য মানুষ একটা। রিয়া আবার বলল, আচ্ছা দিয়া, যদি বিহান ভাই বাই এনি চান্স তোর বর হয় কি করবি? এটা কখনো সম্ভব নয়। সেদিন আমি কচু গাছে গলায় দড়ি দিব। তার থেকে আলিফ যথেষ্ট ভালো আছে। দিয়া, আবার আলিফের নাম বলছিস? আমি কিন্তু রেকর্ড করছি। তুই ফোন দে রিয়া, আজ তোর ফোন আমি কুচি কুচি করে ফেলবো। এটা বিহান ভাই শুনলে আবার কি থেকে কি হয়ে যাবে। রিয়া ফোন নিয়ে এক দৌড় দিল। আমি ওর পেছনে ছুটবো, তখনই দেখি বিহান ভাই নিচে আয়রাকে কোলে নিয়ে রিয়ার আম্মুর সাথে কথা বলছে। ওনাকে দেখেই ঘরের দরজা লক করলাম। আজ কিছুতেই আর দরজা খুলবো না, না মানে না। আম্মু এসে প্রচণ্ড জোরে দরজা ধাক্কাধাক্কি শুরু করেছে। এই দিয়া, এত সকালে দরজা লক কেন? আম্মু, আমার ঘুম পাচ্ছে খুব, রাতে খাবো না আমি। তোর না কয়েকদিন পরে পরীক্ষা? রাত 8টা বাজে, কিসের ঘুম? চর মেরে কাল লাল করে দিব। দরজা খোল এক্ষুনি। আম্মুর জোড়াজুড়িতে দরজা খুলতেই দেখি আম্মুর পেছনে দাঁড়িয়ে আছেন বিহান ভাই। গায়ে অফ হোয়াইট শার্ট পরা, শার্টের হাতা গোটানো, পরনে জিন্স। মাশাল্লাহ, দেখতে কিউট লাগছে। আম্মু বিহান ভাইকে ডেকে এনেছেন আমার লেখাপড়ার কি অবস্থা সেটার তদন্ত করানোর জন্য।
মানুষ আর পেল না আম্মু, ওনাকেই ডেকে এনেছে। ওনাকে দেখে না পাচ্ছে হাসি, না পাচ্ছে কান্না। উনি কিছু বলার আগেই বলে উঠলাম, বিহান ভাই চা না কফি খাবেন? আর হ্যাঁ, গায়ের জামা খুলে দিন, আয়রন করে দেই। কথা বলার সঙ্গেই অদ্ভুত কথা বলে উঠলেন উনি। তোর আমার বডি দেখতে ইচ্ছা করছে? ছি দিয়া, ছি। এই যে আবার শুরু হয়েছে ওনার বাজে কথা। এবার উনি বলে উঠলেন, দেখি কি লেখাপড়া করছিস, শুনলাম প্রচণ্ড ফাঁকি মারছিস। এই নে শিটগুলো দেখ, তোর জন্য খুঁজে খুঁজে এনেছি। এখানে কিছু ম্যাথ আছে, স্টার চিহ্ন দেয়া, ওগুলো কর। ম্যাথগুলো দেখে মাথা ঘুরতে লাগলো। এত কঠিন ম্যাথ! এমনিতেই ম্যাথ ভালো লাগে না। বিহান ভাই আমার পাশে চেয়ার টেনে বসে রইলেন। আমি ম্যাথ করতে গিয়ে পাগল হওয়ার উপক্রম। যাও বা পারতাম, উনি থাকাতে সব সূত্র ভুলে গিয়েছি। খাতায় শুধু আঁকিবুকি করছি। বিহান ভাই দিয়াকে ধমক দিয়ে বলেন, কি ব্যাপার, কিছুই তো পারছিস না? পরীক্ষায় তোর জন্য বিশাল একটা রসগোল্লা অপেক্ষা করছে। এমনিতে তোরা খাওয়া ছাড়া কিছু বুঝিস না। বিশাল গোল্লাটা পরিবারের সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিস। এমন সময় কলম টেবিলের নিচে পড়তেই দুজনে নিচু হয়ে কলম তুলতে গিয়েই শরীর পশম শিউরে উঠল আমার। বিহান ভাইয়ের ঠোঁটের সাথে ঠোঁট স্পর্শ লেগে গেল আমার। এটা শুধু স্পর্শ ছিল সেটা নয়, এটা ডিরেক্ট একটা চুমু ছিল। উনি কি ইচ্ছাকৃত চুমু দিলেন আমায়? নড়াইল জেলার এক ঐতিহ্যবাহী মেলার নাম সুলতান মেলা। চিত্রশিল্পী SM সুলতানকে কেন্দ্র করেই এই মেলার আয়োজন করা হয়। এই দিনে সব কাজিনরা মিলে আমরা নৌকা ভাড়া করে নৌকা বাইচ দেখতে যাই। শহর জুড়ে মানুষের ছড়াছড়ি থাকে। সকাল সকাল বিহান ভাইয়ের দেয়া শাড়ি চুড়িগুলো পরে সুন্দরভাবে সাজগোজ করলাম। উদ্দেশ্য বিহান ভাইকে তাক লাগিয়ে দিব ভীষণভাবে। কপালে কালো ব্লু টিপ, পরনে ব্লু শাড়ি, 2 হাত ভর্তি কাচের চুড়ি, মাথায় গাজরা, ঠোঁটে লিপস্টিক দিয়ে পরিপূর্ণ সাজ দিলাম। সুন্দর করে কয়েকটা ছবি তুলে বিহান ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। অনেকক্ষণ রিপ্লাইয়ের অপেক্ষা করে ব্যর্থ হলাম। মেসেজ তো সিন করেই না। 1 ঘন্টা ফোনের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু সে মেসেজই সিন করে না। কিন্তু কেন? অবশেষে মেসেজ দিলাম, তোমার দেয়া শাড়িতে শুভ্র রঙে রাঙিয়েছি নিজেকে। বিহান দিয়া থেকে বিহান হয়েছি। ভাবতে ভাবতে দেখি আকাশের কোণায় কালো মেঘে ছেয়ে গিয়েছে। আকাশ পানিতে ভরপুর। এক্ষুনি বৃষ্টি কন্যারা মাটিতে এসে লুটিয়ে পড়বে। আধ ভেজা হয়ে তোহা আপু, রিয়া আর মেহু আপু দিয়ার রুমে এসে প্রবেশ করলো। দিয়ারা অনলাইনে লাল শাড়ির অর্ডার দিয়েছিল। সবাই এক কালারের শাড়ি পরবে, সেই প্ল্যানে ছিল। রিয়া, মেহুপু, তোহাপু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। 3 জনে কি ভূত দেখছে নাকি? রিয়া বলে উঠল, কি রে, দিয়া যে শাড়ি নিয়ে এত কাহিনী, সেই শাড়ি পরেছিস? হ্যাঁ পড়েছি, ওনার দেয়া গিফট বলে কথা। তোদের বিচারক বিহান ভাইকে ডেকে নিয়ে আয়। আমি ভয় পাই নাকি? মেহুপু বলে উঠল, দেখ দিয়া, কথা ছিল 3 জনে এক কালারের শাড়ি পরবো, আর তুই প্রিয়জনের দেওয়া শাড়ি, তা তো হবে না। আমার পক্ষে একটু শাড়ি খোলা সম্ভব নয়। আমার উনি আসবে আজ মেলায়। আমাকে এই শাড়িতে পেলে কষ্ট পাবে সে। দিয়া, প্রেম করলে কিন্তু প্রিয়জনকে যত্ন করে রাখতে হয়। তার দেওয়া গিফট সারা জীবন যত্ন করে রাখতে হয়। বাইরে এই বৃষ্টি কাদা এই শাড়ি পরে গেলে শরীরটার 12টা বাজবে। এটা দেখে তোর প্রিয়জন আরও কষ্ট পাবে, ভাববে তার জিনিসের কোনো গুরুত্বই নেই তোর কাছে। এই শাড়িটা যত্ন করে তুলে রাখ, বিশেষ কোনো দিনে তার সামনে পড়ে যাস। বাহিরে আসলেই অনেক বৃষ্টি কাদা। বিহান ভাই শাড়িটা নষ্ট হয়ে যাবে। শাড়িটার গুরুত্বের কথা ভেবে অনলাইন থেকে আনা লাল শাড়িটা পরে নিলাম। 3 জনেই সেম সাজে বেরোলাম। গেটের সামনে দাঁড়িয়ে আছে কাজিন গোষ্ঠী। সবার চোখ এড়িয়ে আমার চক্ষু যুগলের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল বিহান ভাইয়ের দিকে। কালো জিন্স পরা, গায়ে কালো হুডি টাইপ গেঞ্জি, যার সামনে পকেট। বিহান ভাই হুডির পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছেন। বাতাসে চুলগুলো সামনে থেকে উড়ছে। ফর্সা শরীরে কালো জিন্স আর গেঞ্জি, আহা, দেখলেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। হাতে থাকা কালো হেলমেটটা মাথায় পরে নিলেন। বিহান ভাই আর চোখে বারবার চাইছেন আমার দিকে। তিয়াস ভাইয়া বলল, আটা ময়দা যা ছিল সব মেখেছিস তো তোরা? মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে। মেহু আপু বলল, ভদ্রভাবে কথা বল, মহিলা কথাকার। তিয়াস ভাইয়া ভরকে গেলেন আপুর কথা শুনে। মহিলা? কে মহিলা?
মহিলা ছাড়া কি মহিলাদের প্রতি আসক্ত পুরুষ তুই? এই নিয়ে কয় হালি ছ্যাঁকা খাইলি বলতো মহিলাদের দ্বারা? বিহান ভাই, আপনি কিছু বলেন। আজকালকার মহিলাদের চেনার উপায় আছে বলেন? বিবাহিত অবিবাহিত সব নাকফুল পরে, সব শাড়ি পরে। এই যে 3 মহিলা যাচ্ছে, কে বুঝবে বিবাহিত নাকি অবিবাহিত? বিহান ভাই বললেন, মেহু, তোহা, রিয়া ঠিক আছে, বাট সাংঘাতিক হলো দিয়া। শুধু সাংঘাতিক হলে ভুল হতো। সাংঘাতিক মহিলা একটা। কাল রাতে পড়াতে গেছিলাম, যা করেছে আমার সাথে। আমি চট করে বলে উঠলাম, একদম বাজে কথা বললে, মিথ্যেবাদী একটা। যা করার আপনি করেছেন, এখন বলছেন আমি করেছি। তুই এমনভাবে চিল্লাই বলছিস আমি করেছি, এটার মিনিং কি হয় বুঝিস? আশেপাশে এত মানুষ, তারা কি ভাববে আমাকে নিয়ে? দেখ, সাইডের এই কিউট মেয়েগুলো তাকিয়ে আছে, ওরা কি ভাবছে আমাকে নিয়ে? আমি ঠিক কি করেছি? ছি, হেট ইউর মাইন্ড দিয়া। আমার মাইন্ড হেট করবেন কি জন্য শুনি? আমি বলেছি একটা, আপনি ভেবেছেন অন্য একটা। হেট করে নিজের মাইন্ড করুন না। আমাদের সাইড দিয়ে হেঁটে যাওয়া মেয়েগুলো খলখল করে হেসে উঠল, আর বিহান ভাইয়ের দিকে লাজুক দৃষ্টিতে তাকাচ্ছে। আচ্ছা, রাস্তা ভরা ছেলে, তা রেখে ওনার দিকেই বা কেন তাকিয়ে আছে? মেজাজ প্রচণ্ড খারাপ হচ্ছে। আমাদের ঝগড়া দেখে বিহান ভাইরা আমাদের থেকে হাত দূরে সামনে চলে গেছে, ওদের পিছু পিছু আমরা। বিহান ভাইকে বললাম, আপনার দিকে তারা তাকিয়ে আছে কেন? আই থিঙ্ক ক্রাশ তারা। নিজেকে কি ভাবেন কি? আপনার দিকে মেয়েরা তাকালেই সেটা ক্রাশ হয়ে যায়? অদ্ভুত ব্যাপার তো। মেয়েগুলো আমার কথা শুনে আমাদের দিকে তাকিয়ে আরো হাসছিল। তাদেরকে খেয়ে কাজ নেই, আমাদের দিকেই তাকিয়ে আছে। বিহান ভাই বলে উঠলেন, আচ্ছা, মহিলা মানুষ এত জোরে কথা বলিস কেন? শহরের সব মানুষের অ্যাটেনশন তোর দিকে। মেয়েগুলো বিহান ভাইকে বলল, আপনার ওয়াইফ নাকি? না। তাহলে? আমি বলে উঠলাম, বোন। আমি ওনার একমাত্র বোন। বিহান ভাই বললেন, না আপু, তিনি আমার বোন না, এটা তার রাগ হলেই বলে। আচ্ছা তাহলে গফ, বুঝেছি। আমি রেগে মেগে বলে উঠলাম, এই আপু, আপনাদের প্রবলেম কি? কি দেখে মনে হচ্ছে আমি ওনার গার্লফ্রেন্ড? এই যে উনি উনি করছো, মেয়েরা উনি উনি কাকে বলে সেটা সবাই জানে। কি আজব, উনিতে কি সমস্যা বুঝলাম না। এমন সময় আলিফ পেছন থেকে এসে দিয়া আর বিহান ভাই এর সাথে হাঁটতে শুরু করলো। বিহান ভাই কেমন আছেন? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভাইয়া। আজ দিয়াকে বিশেষ সুন্দর লাগছে, তাই না ভাইয়া? বিহান ভাই ভ্রু কুচকে তাকালেন আর বাঁকা হাসি দিলেন, যে হাসির মানে আলিফের এই প্রশংসা তার পছন্দ নয়। আলিফ আবার বলে উঠল, দিয়া, তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। আজ তো খুব সুন্দর সেজেছ, চোখ ফেরানোই যাচ্ছে না। বিহান ভাই একবার রাগী মুড়ে তাকিয়ে দ্রুত হেঁটে বিভোর ভাইদের সাথে হাঁটতে শুরু করলো। এটার মানে আলিফের এইসব প্রশংসায় সে বিরক্ত, তাই দিয়াকে আলিফের কাছে রেখেই নিজে দ্রুত হেঁটে চলে গেলেন। আমিও দ্রুত হেঁটে ওদের সাথে হাঁটা শুরু করলাম, কারণ এই আলিপের সাথে হাঁটলে আজ নৌকার নিচে ডুবিয়ে মারবেন উনি। বিভোর ভাই বললেন, ঝগড়া শেষ? বিহান ভাই অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে এটা বোঝালেন টপিকটা চেঞ্জ করতে। বিভোর ভাই আবারও বলে উঠলেন, এই জন্য আটার এত দাম বেড়েছে। দেখ মায়াগুলো মুখে শ্রী কি করেছে। রিয়া বলল, এই জন্যই আপনাদের প্রেম জীবনেও হবে না বলে দিলাম। এত দামি মেকআপ কে 30 টাকার ময়দার সাথে তুলনা করছেন? একটা ব্র্যান্ডের মেকআপ কিনে তারপর বইলেন বউকে মেকআপের পরিবর্তে খাঁটি সয়াবিন তেল কিনে দিব মুখে মাখতে। বিভোর ভাইয়ের কথা শুনে এক গাল হেসে দিলাম। তিয়াস ভাই বলে উঠলেন, কি ব্যাপার আলিফ, শুধু মেয়েদের শাড়ি গিফট করছিস? ব্যাপার কি? আমরা কি ফাও নাকি? বিভোর ভাই বলে উঠলেন, আলিফ কি আর সাথে দিছে? শিওর দিয়াকে পটানোর জন্য বাকিগুলোরেও দিছে, ঘুষ দিছে সবাইকে। বিহান ভাই স্থির চোখে তাকিয়ে রইলেন দিয়ার দিকে। আলিফের দিকে তাকিয়ে বলেন, আলিফ শাড়ি গিফট করেছো? আলিফ ভাইয়া লজ্জা ভাব নিয়ে বললেন, ইয়ে ভাইয়া। বিহান ভাই আলিফকে থামিয়ে দিয়ে বলেন, বুঝেছি। বিহান ভাইয়ের চোখে মুখে অগ্নিরূপ। এই শাড়ির টাকা আলিপ দিয়েছে আগে জানতাম না। এটা আবার বিহান ভাইয়ের সামনে ফাঁস হলো। বিহান ভাই মাথা থেকে হেলমেটটা জাস্ট খুললেন, চোখে মুখে কি প্রচণ্ড রাগ। হেলমেট খুলে চুলগুলো হাত দিয়ে উঁচিয়ে দিচ্ছেন। বিহান ভাইয়ের চোখ মুখ সবার সাথে
হাসি খুশি থাকলেও আমার দিকে তাকানোর সময় অগ্নিরূপ তার। কেউ না বুঝলেও আমি বুঝছি বিহান ভাইয়ের ব্যাপারটা। এরই মাঝে শুভ ভাইয়া হাজির হলো। শুভ ভাইয়াকে মেহু আপু ধরলো ফুচকা খাবে। তাদের মাঝে যে একটা ভাব চলে আমরা বুঝি। সবাই এনজয় করলেও বিহান ভাইয়ের মুড ভীষণ অফ। এই যে ওনার মুড অফ রয়েছে আর ঠিকই হবে না। শুভ ভাইয়া ফুচকার অর্ডার দিলেন, সবাই খেলেও বিহান ভাইয়া খাবেন না। আমি ইচ্ছে করে প্রচুর ঝাল দিলাম বিহান ভাইয়ের ফুচকাতে। ঝাল লাগলে যদি একটু কথা বলেন, না তাও কথা বলেন না। প্রচণ্ড ঝাল দেওয়া ফুচকা 10 পিস খেয়ে ওনার এক ফ্রেন্ডকে ফোন দিলেন। সে বাইক নিয়ে এলে বিহান ভাই তার বাইকে উঠে চলে গেলেন। মনের মাঝে খুব খারাপ লাগছে। ওনার রাগকে তো কোনোভাবে কনভাইন্স করা যাবে না। তাহলে কি করব আমি? বাড়িতে অনেক মন খারাপ নিয়ে ফিরলাম। বাড়ি ফেরার সাথে বিভোর ভাইয়ের আম্মু ফোন দিল আমাকে। আমি হ্যালো বলতেও মামি বলল, দিয়া, আজকে কিছু হয়েছে? কেন মামি? বিহান বাড়িতে ঢুকেই ফুলদানি লাথি মেরে ফেলে দিছে। বক্সিং রুমে প্রচণ্ড রাগী মোড়ে বক্সিং করেই যাচ্ছে। বিহানের চোখ মুখ রাগে যেন বেরিয়ে যাচ্ছে। ফর্সা মানুষ রাগে চোখ মুখের বেহাল অবস্থা। রাগে ওয়ালে নিজের হাত নিজেই ঘুষি দিচ্ছে। ছেলের টোটাল মুড অফ। কারো সাথে কোনো কথা নেই। সকালেই নাকি ঢাকা ফিরে যাবে। দিয়া, তুই কি কিছু জানিস? একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, না মামি, কিছুই জানি না আমি। ঘুম আসছে না। রাত 12টা বাজে। ফোনটা হাতে নিয়ে দেখি বিহান ভাই অফলাইনে আছেন। ওনার ফোন নাম্বারে ফোন দিলাম। ফোনটা কয়েকবার কেটে দেওয়ার পর রিসিভ করেই বলে উঠলেন, ফোন দিয়েছিস কেন? কি করছেন? মাঝরাতে এটা বলতে কল দিয়েছিস? রেগে আছেন? যা বলার 1 মিনিটের মাঝে বলবি। জাস্ট 1 মিনিট। না, তখন ওভাবে চলে আসলেন যে? তোর সাহস হয় কিভাবে মধ্যরাতে কল দিয়ে আজাইরা প্রশ্ন করার? তোর এসব ফাউ বকবক শোনার মতো টাইম আমার হাতে নেই। নেক্সট যদি এভাবে কল দিস ব্লক দিয়ে রাখবো। এত বাজে বিহেভ করছেন কেন বিহান ভাই? সব সময় কিছু না শুনেই বকাবকি করেন শুধু। আপনি কি আলিপের ব্যাপারে রেগে আছেন? জাস্ট শাট আপ। মধ্যরাতে প্রেম কাহিনী শোনার মতো ইচ্ছা আমার নেই। তোর প্রেম কাহিনী শুনে আমি কি করব? আমি একটু ইন্টারেস্টেড নই দিয়া। তুই কি আমার গপ না বউ? কোনোটাই তো না। তাহলে তোমার জেলাসি আসবে কেন? আমার সময়ের অনেক মূল্য। তোর মতো একবার আলিফ, একবার আহিন, একবার বিভাপুর ফ্রেন্ড, এইগুলো করার টাইম নেই আমার। জাস্ট ফোন রাখ।